আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সন্ধি পড়েছি। সন্ধির মধ্যে যতটুকু পড়েছি ততটুকু একটু আলোচনা করে আমরা ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি বাকি রেখেছি। আমরা আজকে একটু স্বর সন্ধি একটু আলোচনা করে আমরা আবারও ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি আজকে পড়ে শেষ করে দিব সন্ধির অধ্যায়ে। তাহলে প্রথমেই বলি, সন্ধি কি? সন্নিহিত দুটি ধ্বনির মিলন। কয়টা ধ্বনির মিলনে সন্ধি হয়? দুইটা ধ্বনির মিলনে সন্ধি হয়। একটা হচ্ছে পূর্ববর্তী ধ্বনি আর একটা হচ্ছে পরবর্তী ধ্বনি। তাহলে সন্ধির উদ্দেশ্যগুলো কি কি? সন্ধি হচ্ছে ভাষা সংক্ষিপ্ত করে, ভাষাকে শ্রুতিমধুর করে, ভাষাকে সহজ করে, নতুন শব্দ গঠন করে। সন্ধি চারটি নিয়মে সাধিত হয়। একটা হচ্ছে দুইটা ধ্বনি মিলে একটি হয়, তারপরে হচ্ছে একটা ধ্বনি বদলে যায়, একটা ধ্বনি লোপ পায়, একটা নতুন ধ্বনি সৃষ্টি হয়। আমরা এর আগে সন্ধির প্রায় 10 থেকে 12টা সূত্র পড়েছি, যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের মিলে এইভাবে পড়ছিলাম যে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি স্বরেয়কার অবলিক স্বরে আকার থাকে তাহলে উভয় মিলে স্বরে আকার হয়। তাহলে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে উভয় মিলে স্বরে আকার হয়, তাহলে স্বরে আকার হয় সব সময়। এটার নাম পূর্ববর্তী ধ্বনি, এটার নাম পরবর্তী ধ্বনি। তাহলে পূর্ববর্তী ধ্বনিতে হয়। এভাবে আমরা সূত্র পড়েছি। তাহলে এই সূত্রগুলো আমরা ছোট ক্লাসে অতগুলো সূত্র মুখস্থ করতে পারবো না বা আয়ত্তে আনতে পারবো না। এ কারণে আমরা এই বইটাতে যতগুলো সন্ধি আছে আমরা এগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করব। আমরা কিভাবে প্র্যাকটিস করব? তাহলে আমি আরেকটি সূত্র দিয়ে দিচ্ছি, যেই সূত্রটার মধ্য দিয়ে তোমরা অনেক সহজেই পারবা। সেটা হচ্ছে যেমন নব যোগ অন্য। তাহলে নব মানে নতুন, অন্য মানে ভাত। যদি আমরা একটি শব্দকে ভেঙে দুইটা ধ্বনিকে অর্থ দিতে পারি তাহলে আমরা সন্ধি করতে পারবো। যেমন নব মানে নতুন, অন্ন মানে ভাত। তাহলে নতুন ভাত ইকুয়াল নবান্ন। তাহলে নব মানে নতুন, অন্ন মানে ভাত, নবান্ন নতুন ধানের ভাত। তাহলে নব শব্দের অর্থ নতুন, অন্ন মানে ভাত। আমরা যদি একটা ধ্বনিকে ভেঙে একটা শব্দকে ভেঙে দুইটা অর্থপূর্ণ ধ্বনি বা দুইটা ধ্বনি পাই তাহলে আমরা অবশ্যই মনে করব যে সন্ধিটা হয়ে গেছে। এটা একটা সার্বজনীন কমন নিয়ম। আজকে আমরা পড়ব ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি তিন নিয়মে সাধিত হয়, বা অর্থাৎ সাধিত মানে ভাঙা যায়। ব্যঞ্জন ধ্বনিকে কয় নিয়মে ভাঙানো যায়? ব্যঞ্জন ধ্বনিকে 3 নিয়মে ভাঙা যায়। প্রথমে আমরা পড়তেছি স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রথমে আমরা পড়ব, প্রথমে থাকবে স্বরধ্বনি, পরে থাকবে ব্যঞ্জন ধ্বনি। কারণ ব্যঞ্জন ধ্বনি 3 নিয়মে হয়। যেমন কথা যোগ ছলে। এখানে স্বরে আকার আছে, স্বরেয়াতে আকার হয়, যোগ তারপরে ছ আছে। তাহলে এটা হচ্ছে স্বরধ্বনি, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে ব্যঞ্জন ধ্বনি হয়। কথা যোগ ছলে, তাহলে হবে কথা ছলে। ক থয় আকার চয় ছ কথা ছলে। তাহলে মুখস্থ রাখতে হবে, স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে অবশ্যই স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে চয় ছ হয়। এটা হচ্ছে সূত্র। স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে চয় ছ হয়। এটি হচ্ছে সূত্র বা নিয়ম। তাহলে কথা, এখানে স্বরধ্বনি স্বরে আছে, ক থয় আকার থা, এখানে ছ আছে, যদি স্বরধ্বনির পরে ছ হয় তাহলে সূত্র হচ্ছে চয় ছ হয়, কথা ছলে হচ্ছে। এইরকম অনেকগুলো আছে, যেমন পরিযোগ সৎ ইকুয়াল পরিচ্ছদ, তরু যোগ ছায়া তরু ছায়া। যেমন তরু যোগ ছায়া, যেমন তরু যোগ ছায়া। তাহলে এখানে রস্যৌকার আছে প্লাস ছ আছে। এই যে রস্যৌকার স্বরধ্বনি এবং ছ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির পরে ছ থাকলে সূত্র হচ্ছে চয় ছ হয়, সূত্র। তাহলে তরু যোগ ছায়া এখন হচ্ছে তরু ছায়া। ত বয়সন রহস্য চয় ছয় আকার তরু ছায়া। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে
স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, স্বরধ্বনি যে কোনোই থাক, কিন্তু ব্যঞ্জন ধ্বনি একটা, ব্যঞ্জন ধ্বনি শুধু একটা নিয়ম পড়ছি 39টার মধ্যে, শুধু স কে পড়ছি। তাহলে স্বরধ্বনির পরে শুধু একটা ধ্বনি পড়লাম, স ধ্বনি। স্বরধ্বনির পরে যদি স ধ্বনি থাকে তাহলে চয় স হয়। এটি হচ্ছে নিয়ম বা সূত্র। এরপরে আমরা প্রথমেই পড়ব ব্যঞ্জন ধ্বনি। তাহলে এটা সামনে আসলো ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বর ধ্বনি। যদি স্বর, আচ্ছা, তাহলে যদি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বর ধ্বনি আসে তাহলে হবে স্বর ধ্বনি, অর্থাৎ দিক যোগ অন্ত। এখন এখানে ক, এই শব্দটাতে হসন্ত দিতে হবে। কেন? এই হসন্তটা না দিলে ক এর সাথে অ ছিল, কিন্তু এখন ক দ্বারা ধাতু নির্ণয় করতেছে। দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখন এটা দিক, কয়ে হসন্ত আছে, যার কারণে কটা এখানে ব্যঞ্জন ধ্বনি আছে, এখানে স্বর ধ্বনি নাই। এরপরে ব্যঞ্জন ধ্বনি স্বরেও আছে। তাহলে প্রথমে এই নিয়ম পড়তেছি যে ব্যঞ্জন ধ্বনির সামনে স্বরধ্বনি পড়ে। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরে যদি স্বরধ্বনি থাকে, এখন আরেকটি নিয়ম আমরা বলে দেই, যদি ক থাকে তাহলে এখানে গ হবে, দহিসি গ নয় ত। এখানে দিগন্ত, এখানে দিগন্ত কেন হলো? কারণ ক থাকলে গ হয়। ক হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? এই যে ক, তারপরে হচ্ছে খ, তারপরে গ, তারপরে হচ্ছে ঘ, তারপরে হচ্ছে উ। তাহলে এই যে ক যদি অল্প প্রাণ, গ অল্প প্রাণ, তাহলে ক থাকলে গ হয়, ক থাকলে গ হয়, আর খ থাকলে ঘ হয়। তাহলে অল্প প্রাণ থাকলে অল্প প্রাণ হয়। তাহলে চ থাকলে কি হবে? চ থাকলে জ হবে। তাহলে অল্প প্রাণ থাকলে কি হয়? অল্প প্রাণ থাকলে অল্প প্রাণ হয়। যেমন ষট যোগ অনন, ষডানন। যেমন তৎ যোগ অন্ত, যেমন তৎ যোগ অন্ত। এখন এখানে খণ্ডতা মানে তকে হসন্ত দিলে অটোমেটিক খণ্ডতা হয়ে যায়। খণ্ডতা, তয়ে হসন্ত দিলে, তয়ে হসন্ত দিলে এই তো হয়। যেমন তৎ যোগ অন্ত, তদন্ত, ত ত দ নয় ত। এখন দ কেন হলো? তাহলে আমরা বুঝে নেই যে অল্প প্রাণ কি। যদি ত তারপরে থ দ, তাহলে দ থাকলে কি হয়? ত থাকলে দ হয়। কেন হয়? ত অল্প প্রাণ, দ অল্প প্রাণ, থ মহাপ্রাণ, ধ মহাপ্রাণ। এ কারণে তৎ যোগ অন্ত, তদন্ত। এরকম দিছে শুভ যোগ অন্ত, শুভন্ত। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরে যদি স্বরধ্বনি থাকে, কিন্তু সামনের ব্যঞ্জন ধ্বনিতে যদি ক থাকে তাহলে গ হবে, যদি চ থাকে জ হবে, যদি ট থাকে তাহলে ড কিংবা ডয় সনর হবে, যদি ত থাকে তাহলে থ হবে, দ হবে, আর যদি প থাকে তাহলে ব হবে। যেমন শুভ যোগ অন্ত, শুভন্ত। তাহলে অল্প প্রাণ থাকলে অবশ্যই অল্প প্রাণ হবে। আমরা দুইটা নিয়ম পাইছি ব্যঞ্জন সন্ধির। এরপর ব্যঞ্জন সন্ধির তৃতীয় নিয়ম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, তাহলে এটা ব্যঞ্জন সন্ধির 3 নিয়মে হয়। এর মধ্যে সূত্র হচ্ছে, যদি সূত্র ব্যঞ্জন ধ্বনির 1 নম্বর সূত্র দিছে যদি ত অথবা দ। কেন দ? ত এবং দ হচ্ছে অল্প প্রাণ। তদর পরে যদি চ অথবা ছ থাকে তাহলে চয় চ হয়। তাহলে তদর পরে যদি চ থাকে তাহলে চয় চ হয়। যেমন উত যোগ চারণ, উত, এখানে ব্যঞ্জন ধ্বনি ত, এখানে ত বলতে এটা খণ্ডত, খণ্ডত, তয়ে হসন্ত দিলে অবশ্যই খণ্ডত হয়। এখন উদ্যোগ চারণ, উচ্চারণ, এই যে এগুলো সব তদর পরে যদি চ থাকে তাহলে চ হয়, তদর পরে যদি জ থাকে। এখানে 1 নম্বর নিয়ম পাইছি, এরকম অনেকগুলো নিয়ম পাবো। 2 নম্বরে হচ্ছে যদি তদর পরে যদি
জ অথবা ঝ থাকে তাহলে জয় জ হয়, এটা সূত্র। অথবা জয় জ অথবা জয় জ হবে, দুইটাই হতে পারে। যেমন যাবৎ যোগ জীবন সূত্র, এগুলা যাবৎ যোগ জীবন তদার পরে যদি ড থাকে। 3 নম্বর সূত্র হচ্ছে ত অবলিক ড, এরপরে যদি ড থাকে তাহলে ডয় ড হয়। এগুলো অনেক নিয়ম আছে, আমরা এতগুলো নিয়ম চেষ্টা করব না, আমরা এতগুলো নিয়ম মনেও রাখতে পারবো না, এগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিব। তদর পরে যদি ল থাকে তাহলে সূত্র হচ্ছে লয় ল হবে, তদর পরে যদি ল থাকে তাহলে লয় ল হবে, তদর পরে যদি তালুবস্য থাকে তাহলে চয়স হবে। যেমন চলৎ যোগ শক্তি চলৎ শক্তি, তদর পরে যদি হ থাকে তাহলে দয় দ হয়, তদর পরে যদি দ থাকে, তদর পরে যদি হ থাকে তাহলে দয় দ হয়। যেমন চলৎ যোগ তৎযোগ হিত তদ্দিত, যেমন তদর পরে যদি হ থাকে তাহলে দয় দ হয়। যেমন পদ যোগ হতি পদ্ধতি, এগুলো এতগুলো নিয়ম, এখানে যতগুলো নিয়ম আছে এতগুলো নিয়ম আমরা কখনোই মনে রাখতে পারবো না, কারণ ছোট ক্লাসে আমরা এখান থেকে সন্ধি সর্বোচ্চ 2টা পেতে পারি, এবং 2টার জন্য আমরা 50টা সূত্র না মুখস্থ করে আমরা সূত্রগুলো একটু চেষ্টা করব বড় ক্লাসে উঠে বা 9, 10 বা আরো বড় ক্লাসে উঠে আমরা আরো বেশি করে পড়বো, সেখানে সূত্র কম আছে, প্র্যাকটিসও বেশি আছে। এই প্র্যাকটিসগুলো এখানে যদি একটু করি তাহলে ওইখানে প্র্যাকটিস সহজ হয়ে থাকবে, এবং সূত্রগুলো এখান থেকেও আমরা ওখানে কিছু কমন পাবো। এরপরে আমরা বিসর্গ সন্ধিতে যাব। বিসর্গ সন্ধি হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি 3 প্রকার, একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর 3 নম্বরে হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি কোন নিয়মে হয়? সংস্কৃত নিয়মে হয়। বিসর্গ মানি হচ্ছে বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সাথে, অর্থাৎ এই বিসর্গ বলতে এই বিসর্গ ধ্বনির সাথে, এটাকে আমরা বিসর্গ ধ্বনি বলি। বিসর্গের সাথে স্বরবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের, তাহলে বিসর্গের সাথে স্বরবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের যে ধ্বনি হয় তাকে, যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি 2 প্রকার হয়। কয় প্রকার? বিসর্গ সন্ধি হয় 2 প্রকার, একটা হচ্ছে রজাত, একটা হচ্ছে রজাত বিসর্গ সন্ধি 1 প্রকার, এটা 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে সজাত। এই সজাত বলতে দন্ত স থাকবে, তালুবস্য থাকবে, এমনকি মূর্ধন্য স থাকবে। তাহলে বিসর্গ সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রজাত, আর একটা হচ্ছে সজাত। তাহলে বিসর্গ সন্ধি 2 প্রকার, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে সজাত। তাহলে রজাত আর আমরা সজাত কিভাবে নির্ণয় করব? একদম সহজ। যদি ধ্বনির মধ্যে, শব্দের মধ্যে র পাই তাহলে রজাত, আর শব্দের মধ্যে যদি স পাই তাহলে সজাত। তাহলে আমরা যেমন দুর্যোগ, তাহলে এখানে রেপতে র, তাহলে র থাকা মানে কি? বিসর্গ সন্ধি। এখন কোন বিসর্গ এটা, রজাত না সজাত? তাহলে যোগ আমরা এই রয়ের জন্য বিসর্গ দিছি, তাহলে রয়ের জন্য কি দিছি? রয়ের জন্য বিসর্গ দিছি, যোগে রাখে দিছি। তাহলে এটা কোন সন্ধি? এটা বিসর্গ সন্ধি। এখন যদি বলা হয় এটা রজাত না সজাত, এটা অবশ্যই তাহলে কি হচ্ছে? রজাত। কেন? এটাতে রেব আছে। তাহলে দুর্যোগ, এরকম পুনর্বার, যেমন পুনর্জন্ম। তাহলে পুনর্জন্ম কি হচ্ছে? পয়হুষু ন বিসর্গ। এই বিসর্গটা কার জন্য? রয়ের জন্য। যোগ জন্ম, জ ন প্লাস ম, তাহলে এটা বিসর্গ সন্ধির কারণে বিসর্গ। এখানে কোন বিসর্গ? রজাত বিসর্গ। তাহলে যে কোনো জায়গায় যদি মাঝখানে র পাই তাহলে, যেমন নীরব, এখন এখানে ব্যতিক্রম, যদি বিসর্গ সন্ধিতে দীর্ঘিকার থাকে তাহলে ঋষিকার হয়, নি যোগ রব। তাহলে বিসর্গে রয়ের জন্য বিসর্গ, আর রবে আছে, কিন্তু এখানে দীর্ঘিকার ছিল। বিসর্গ সন্ধির, আমরা বিসর্গ সন্ধির রজাত এতক্ষণ করেছি, বিসর্গ সন্ধির রজাত। এখন আমরা করব সজাত। এই সজাত মানে শব্দের মাঝখানে, এই স বলতে তালুবস্য থাকতে পারে, মূর্ধন্য স থাকতে পারে,
এমনকি দন্তন্য স, এই তিনটা শয়ে থাকতে পারে। তাহলে শব্দের মাঝখানে যদি এই শগুলো থাকে তাহলে আমরা ওটাকে রজাত শব বলবো না, সজাত বলবো? অবশ্যই সজাত বলবো। যেমন তিরস্কার, তহিসি র দন্ত শয় কয় আকার বৈষণ র, এখানে তিরস্কার, এখানে র থাকা সত্ত্বেও কারণ শুধু তি দিয়ে কোনো শব্দ নাই, এখানে সজাত সন্ধি। এখন তহিসি র বিসর্গ যোগকার, এখন এটার বিসর্গ কার জন্য নিছি? এই শয়ের জন্য নিছি। তাহলে এটা রজাত না সজাত? এটা অবশ্যই সজাত সন্ধি। এরপর হচ্ছে নিষ্পাপ, নহিসি নিষ্পাপ, নিষ্পাপ, তাহলে এখানে হচ্ছে নিষ্পাপ, নহিসি বিসর্গ পয় আকার পা প। এখন মূর্ধন্য শটা কই গেছে? মূর্ধন্য শটার জন্যই বিসর্গ হয়েছে। তাহলে আমরা এটাকে কি বলবো? এটা বিসর্গ সন্ধি। কোন বিসর্গ? সজাত বিসর্গ। আমরা এখানে মূর্ধন্য স দিয়ে দন্ত স দিয়ে দেখলাম, এখানে মূর্ধন্য স দিয়ে দেখলাম, এবার আমরা একটা তালুবস স দিয়ে দেখবো, তাই তো? এখন শিরচ্ছেদ, তালুবস স দিয়ে যদি দেখি তাহলে আমরা কি দেখব? শিরচ্ছেদ, সইসি র শিরচ্ছেদ। তাহলে শিরচ্ছেদ যদি আমরা করি তাহলে এখানে তালুবস স আছে, শুধু সি কোনো শব্দ নাই বা ধ্বনি নাই বা হবে না, কারণ একটা সন্ধিকে যদি আমরা তখনই করতে পারবো, একটা শব্দার্থকে যদি ভেঙে আমরা দুইটা অর্থবোধক শব্দ তৈরি করতে পারি তাহলে আমরা সন্ধিটাকে সঠিক বলে মূল্যায়ন করতে পারবো। যেমন শির, শির মানে মাথা, শির যোগ সেত, তাহলে শির যোগ সেত। এখানে বিসর্গ কোথা থেকে পাইলাম? এই তালুবর্ষর জন্য আমরা কি নিছি? বিসর্গ নিয়েছি। তাহলে শির যোগ সেত, শির মানে মাথা, সেত মানে কেটে ফেলা। তাহলে যার মাথা কেটে ফেলা হয় তাকে কি বলা হয়? শিরচ্ছেদ বলা হয়। তাহলে আমরা আশা করা যায় সব ধরনের উদাহরণে এগুলো আমরা ফলো করব যে শব্দের মাঝখানে র আছে না স আছে। যদি র থাকে তাহলে রজাত, আর যদি স থাকে তাহলে সজাত। এরপর ব্যতিক্রম যেটা আছে, যে ব্যতিক্রম পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ব্যতিক্রম ছিল না, অর্থাৎ ব্যতিক্রমগুলা সংজ্ঞা দিয়ে করা যায় না, শুধু উদাহরণ দিয়েই করা যায়। এ কারণে ব্যতিক্রমগুলো শুধু মনেই রাখতে হবে। তার মধ্যে ব্যতিক্রম যেমন এটা বারবার আসে, স্বরেয় হ বিসর্গ যোগ স্বরেয় হ বিসর্গ। তাহলে এটা হচ্ছে প্রথমেও বিসর্গ, শেষেও বিসর্গ। এখন হয়ে গেল স্বরেয় অহ রহ। এখানে র থাকার জন্য একটা, কিন্তু এটা কই থেকে পাইছি জানি না, এ কারণে অহরহ, এটি ব্যতিক্রম। অহ যোগ অহ, এখানে আমরা বিসর্গটা পাইছি এটার জন্য, কিন্তু অহ যোগ রহ এখানে আমরা রটা এটার জন্য পাইছি, কিন্তু এটার কোথা? এটা যে আমরা দিলাম না, এটার কোথা থেকে পাইছি? এটার কোনো নিয়ম নাই। এই নিয়ম নাই মানে কি? ব্যতিক্রম। আর ব্যতিক্রমের কি হয়? ব্যতিক্রমের শুধুই উদাহরণ হয়, কিন্তু কখনো কি হয় না? কখনো উদাহরণ হয়, সংজ্ঞা হয় না, কিন্তু উদাহরণ হয়। এরপর অহর্নিশ ইত্যাদি। তাহলে আমরা আজকে এই সন্ধির স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, আমরা তিন ধরনের সন্ধির উদাহরণ আলোচনা করে ফেলছি। আমরা এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করব, তাহলে আমাদের অবশ্যই সন্ধিতে খুব বেশি মাথা ঘামাবো না, কারণ বাংলা ব্যাকরণের প্রতিটা অধ্যায়ে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখানে 14টা নৈবিত্তিক থাকবে। সন্ধি থেকে যদি আমরা সবচেয়ে বেশি পাই বড় জোর 2টা পাবো, কিন্তু বাকি সব অধ্যায়গুলো থেকে আমরা একটা করে নৈবিত্তিক পাবো। যদি যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেগুলো থেকে আমরা 2টা পাইতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে কমপক্ষে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে সন্ধি অনেক না, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই 3 প্রকারের মধ্যে থেকে একটা অথবা 2টা, হয় একটা না হয় 2টা। তাহলে এখানে এগুলা যে একটা আমি সন্ধি তো পারি না আমার A+ হবে, সন্ধি না পারলে বড় জোর এয়ার মার্কস ছুটে যাবে। যেটা পারি সেটা আমরা ভালো করে জেনে নিব, আর যেটা একটু কষ্ট সেটা মানে কম পারি সেটা কষ্ট করেই জেনে নিব। আর বেশিও আমরা এটার জন্য বেশি
নৈরাশ হব না যে আমার এই সন্ধি পাই না বলে এ প্লাস হবে না। আসলে সন্ধি থেকে কত পাবো? আমরা সর্বোচ্চ 1 পাই। তাহলে 100-র মধ্যে যদি আমরা 1 হারাই তাও 99 থাকে। এ কারণে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যকে ভয় পাওয়ার কোনো না, এটা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আর যদি সহজ মনে করি তাহলেই পড়া সহজ হয়, আর যদি কঠিন মনে করি তাহলে অবশ্যই লেখাপড়া কঠিন মনে হবে। আমি অনেক শর্ত দিয়ে শেখাইছি, এই শর্তগুলো দিয়ে শেখার একটাই কারণ যাতে আমরা এগুলা প্রমাণ সহ শিখব এবং 9-10-এও ভালো হবে। এই কারণে না হলে আমি অবশ্যই শুধু ভাঙ্গাই দিতাম আর প্র্যাকটিস করাই দিতাম, কিন্তু আমি সূত্র দিয়ে শেখার একটাই উদ্দেশ্য যাতে আমরা এখান থেকে সহজ করে 9-10-এ আমরা আরো সহজ পাই। আশা করি আমরা সবাই বুঝেছি। সবাই ভালো না, যেগুলো বুঝবো না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবো। আর সবাই ঘরে থাকবো, ভালো থাকবো, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমার এখানেই ক্লাস শেষ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।